দুইজন দুই দলের আছে। বাট এখানে মানে ঘটনা যখন ভোটের, ভোট নিয়ে যদি থাকি, এবারের ভোটে যারা ভোট চাইতে যাচ্ছেন তাদের এই কথাটা অবশ্যই বলতে হবে, গণভোটের পক্ষে হা বলুন, তারপরে আমার প্রতীকে ভোট দিন, এটা বলতে হবে। এটা কি সব দল বলছে? না বললে, না বললে কি হবে সেটা বলি আপনাকে। গণভোট যদি হাফ জয়যুক্ত না হয়, আপনি কিন্তু পাওয়ার হ্যান্ডিং ওভার টেকিং ওভার নিয়ে ঝামেলা বাজবে, বা নির্বাচনটাও এক ধরনের আর নির্বাচন তো একেবারে ইল্লিগাল হয়ে যাবে। লেজিটিমেসি নিয়ে একটু কথা কেন হবে আমি বলি আপনাকে। আপনি যখন নির্বাচনের ইশতেহার দেয় নির্বাচন কমিশন, এটা কিন্তু কোনো দলের বিষয় নয়। যখন ইশতেহার ঘোষণা করেন তখন তাকে বলতে হয় সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে 2026-এর ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করছি। নির্বাচন কমিশন সেই কথাটা বলেন নাই। কোন আইনে? উনি তফসিল ঘোষণা করে দিছেন। তো তফসিল ঘোষণা করে দিয়ে কোন সংবিধানে ঢুকবেন আপনি? কোন সংবিধানে ঢুকবেন? এটা কিন্তু একাডেমিক আলোচনা, এটা কোনো দলের বিষয় নয়, এটা পিওর নির্বাচন কমিশনের বিষয়। কারণ আপনি যে সংবিধানের কথা বলেন এক্সিস্টিং যেটা আছে, ওটা তো থেমে রয়েছে, ওটা তো প্রধানমন্ত্রী চালাইতো। ওটার থিওরিটা কি? একটা সংসদের মেয়াদ শেষ হওয়ার 3 মাস আগে নির্বাচন করবে, নির্বাচন করার পর ওত নিয়ে বৈশা থাকবে, তারপরে আগেরটার মেয়াদ শেষ হলে তারপর এটা শুরু হবে। মানে এক আধা মিনিটও গ্যাপ দিবে না যাতে উঠতে না হয় এই চেয়ারটা দিয়ে। নোভালেপিং আছে। একেবারে এমন ভাবে বানাইছে সংবিধানটাকে, খুব আমি মনে করি এটা দুষ্ট বুদ্ধি হইল ভালো বুদ্ধি। যার জন্য আপনি আইনগতভাবে সরাইতে পারেন নাই, তাকে বেআইনি ভাবে সরাইতেছে আন্দোলন করে। আন্দোলনকে যখন সরাই দিচ্ছে তখন এটা কি অফ। যেমন আপনি একটা গাড়ি স্টার্ট বন্ধ করে এসে পড়ছে, এখন এটা মনে করেন এটাতে কিন্তু ইন্ডিকেটর লাইট জ্বলতেছে, এইটা জ্বলে সেইটা জ্বলে, কিন্তু গাড়িটা আপনি চালাইতে পারতেছেন না। কারণ গাড়ি চালাইতে হলে চাবি নিয়ে ওইটার ভিতরে ঢুকতে হবে। যেমন ধরেন রিট হচ্ছে ওই সংশোধন, অর্থাৎ অন্যান্য আইন সব চলতেছে পোর্শনটা, কিন্তু নির্বাচন পোর্শনটা অফ। কেননা ওই সংবিধানে বলা হয়েছিল যদি সংসদ ভেঙে যায় কোনো কারণে তাহলে 90 দিনের মধ্যে নির্বাচন, কোনো কারণে না হলে আরো 90 দিন। তারপরে তো বলা নাই এই 180 দিন পার হওয়ার পর যেদিন মন চায় সেদিন কইরেন, লেখা আছে। তাহলে আপনি যে 26-এর ফেব্রুয়ারিতে নির্বাচনটা দিলেন, এই যে নির্বাচন কমিশনার, আপনি ইলেকশন হওয়ার পর আপনি কোন সংবিধানে কারে হ্যান্ড ওভার করবেন কিভাবে? এই জন্য আমি বলতেছি গণভোটটা পাশ করতে হবে। আমি বারবার বলছি এটা শুধরানোর একটা জায়গা ছিল, সেটা আগেও বলছি, এখনো বলছি। এই যে জুলাই ঘোষণাপত্র স্বাক্ষর হয়েছিল, বঙ্গভবনে যা হয়েছে তো হয়েছি, বঙ্গভবনের সুতার চেয়ারে বসাই দিছে এই বিজ্ঞ রাজনীতিবিদরা ছিলেন, আমার ভাইরা ছিলেন। ভাই কিন্তু আপনি দেখেন, আপনি নির্বাচনের ফল যদি গণভোট না হয় আপনি বেকায়দায় পড়বেন। আপনার যদি হা হয় তাও একটা জটিলতা হবে। সেটা কি? হা কইরা এটার আবার আইনে রূপান্তরিত কইরা নেন, তাহলে আপনি ঢুকতে পারবেন না। আগের সংবিধানটা কিন্তু অফ, কারণ ওখানে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা নাই, ওখানে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা নাই। যার কথা বলা নাই সে তো ওই সংবিধান মোতাবেক নির্বাচন দিতে পারবে না। ওই সংবিধান মোতাবেক নির্বাচন দিতে হলে মেয়াদ শেষ হওয়ার 3 মাস আগে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে নির্বাচন কমিশন অ্যারেঞ্জ করবে, এবং ওখানে বলা ছিল না পালায়ে গেলে কি হবে। এই যে জটিলতাটা, সুতরাং এটা একটা সাংঘাতিক জটিল জায়গা। আর একটা কথা আমি বলতে চাই যে আমি জানি না সময় কদ্দূর আছে, বলবো নাকি পরে বলবো। দেখেন আমরা আসলে জামাত পরাজিত হলেই কি ফল প্রত্যাখ্যানের সেই পুরনো বিষয়গুলো আবার সামনে আসবে? দেখেন ভবিষ্যৎ নিয়ে কমেন্ট করা খুবই কঠিন। আপনার কি মনে হয় যে আচরণে কি কোনো পরিবর্তন আসছে? কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে এবার এখানে একটা একজনের জন্য আতঙ্কের ভোট, আরেকজনের জন্য মানে আরামের ভোট। কেন বলি আতঙ্কের ভোট? আমরা অতীত যে জরিপটা দেখি তাতে নরমাল করছে মনে হয় বিএনপির ভোট অনেক বেশি আছে, আমি অতীতের কথা বলছি। কিন্তু 5ই আগস্টের পরে থেকে আজকে পর্যন্ত কি অবস্থা সেটা আমরা শুনি যে জামাতের নাকি কিছু ভোট বাড়ছে ইত্যাদি ইত্যাদি আছে কথাটা, সেটা আমরা ভোট হইলে পরে বুঝবো। কিন্তু অতীত যে রেকর্ড সেই মোতাবেক বিএনপি যদি ভাবে তাদেরই ক্ষমতায় যাওয়ার কথা, এটা কোনো অন্যায় চিন্তা নয়। এখন প্রশ্ন হচ্ছে সেই হিসাবে তার দখল আছে, দখল মানে আমি হতে পারি। আর জামাতের যে অতীত তার যে পাশে, আমি বর্তমানটা কিন্তু বারবার বলছি না, জামাত যদি ভাবে যে আমার এটা একটা সুযোগ এখন এবারেই যাওয়ার, কারণ আমার জনপ্রিয়তা বাড়ছে, এই যে আন্দোলনের আগস্টের পর থেকে যে রোল, তাতে 4 কোটি ভোটার নতুন হয়েছে, সেই ভোটার আমরা পাবো, কারণ এনসিপি তাদের সাথে বিক্রি করবেন। সেখানে গিয়ে আপনি শুধু ওইটুক বলতে পারেন অন্য সাধারণ প্রোডাক্টের চেয়ে আমার প্রোডাক্টটা ভালো কেন এবং কি গুণে গুণান্বিত সেটি তুলে ধরছেন। কিন্তু অন্য প্রোডাক্ট বলতে কোনো কোম্পানির প্রোডাক্টের নাম আপনি বলতে পারবেন না। এটা আপনি জানেন, সেলসম্যানশিপ এই থিওরি নাই। মনে করেন আমি ভোট চাইতে গিয়ে আমি বলতে পারবো না বিএনপি এইভাবে খারাপ আমারে ভোট দিবেন, কিংবা জামাত এইভাবে খারাপ আমাকে ভোট দিবেন। আমি গিয়ে বলতে পারি আমাকে ভোট দিবেন আমি এই কারণে ভালো, এটা অতীতে কেউ করে নাই। আমি কারো নাম বলবো না, এটা বিধান নিয়ম। এখন না মানলে কি করার আছে?
পাশাপাশি এখন যে নির্বাচনের যে জায়গাটা আমরা গেছি, তাতে সব পক্ষ কিন্তু ইশতেহার দিয়ে দিছে, নির্বাচনী ইশতেহার। সুতরাং তাদের এখন একটাই প্রতিশ্রুতি মানে বক্তব্য হওয়া উচিত যে ইশতেহার বাস্তবায়ন করবে কেমনে। আমাকে একজন প্রশ্ন করলো, ইশতেহার পড়ছেন না? ইশতেহার পড়ার কোনো কারণ নাই। কেন? ইশতেহারে খারাপ কোনো কথা লেখা নাই, ইশতেহারে কোনো খারাপ কথা লেখা নাই, সব জনকল্যাণমুখী, সব ভালো কথা ইশতেহারে লেখে। পৃথিবীতে কেউ কোনোদিন খারাপ লেখছে ইশতেহারে? একটু উচ্চবিলাসী মনে হচ্ছে না আপনার আপনি দুই দলের? উচ্চ বিলাসী নিম্ন বিলাসী যাই হোক, খারাপ তো না। আমি আপনার স্বপ্ন দেখাইতেছি ঢাকারে সিঙ্গাপুর বানাবো, তো এটা খারাপ তো না। হবে কি হবে না সেই জন্য বলছি, যারা ইশতেহার দিচ্ছেন তারা এখন বাজারে বলবেন এটাকে বাস্তবায়ন কিভাবে করবেন, এটা তাদের দায়িত্ব। ওই জন্য আমি ইশতেহারে ঢুকতেছি না। এটা আলোচনা করলে, কারণ এই লম্বা সময় একটা ইশতেহার নিয়ে আপনি দিনের পর দিন পার করতে পারবেন হুম। একটা একটা করে ধরে। এখন আসেন আসলে ইশতেহারটা কি। ইশতেহারটা হইলো, আমরা অতীতে দেখছি যে ইশতেহার দেয়, যে বললাম সব ভালো কথা, আমার ধারণায় 20% কেউ ফুলফিল করে নাই ক্ষমতায় থাইকে 5 বছরে। কারণ আপনি তো ইশতেহার 50 বছরে দিতে পারবেন না, 5 বছরের চিন্তা করে দিতে হবে। পরের বার আপনি আসবেন কিনা তাও আপনি জানেন না। আমি দেখছি 20% ফুলফিল করে নাই। অথচ তারা রাজনৈতিকবিদরা যদি মনে করতেন যে ম্যান অফ, তারা কমিটমেন্ট দিচ্ছেন, ইশতেহারটা আসলে কি এটা আগে বুঝতে হবে। এটা মনে করেন প্রিন্টেড কিছু কাগজ বাজারে ছেড়ে দিল, নো, ইট ইজ এ কন্ট্রাক্ট। সেটা কি, আপনি কি কি করবেন সেই চুক্তি করতেছেন বা প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণকে। জামাতের যে ইশতেহার কিংবা বিএনপির যে ইশতেহার, তার দলের 18 কোটি লোককে, এটা একটা সামাজিক, রাজনৈতিক, তারপরে যদি বলেন আপনি নাগরিক চুক্তি। এই চুক্তি যদি আপনি বাস্তবায়ন না করেন, ব্যক্তিগতভাবে যদি আপনার সামনে একটা চুক্তি হয়, আমরা যদি ভায়োলেট করি, তাহলে কি আপনি আদালতে মামলা যান। কিন্তু রাজনীতিবিদদের এই প্রতিশ্রুতি ভঙ্গের পরে কি কোনো মামলা হয়? কিন্তু 5 বছর পর পরীক্ষা তো আসে একটা। কিসের পরীক্ষা আসে? পরীক্ষাটা কি? জনগণের সামনে না আপনাকে না, দাঁড়াতে এখন আসেন, এইবার আসেন আপনি এবারের এই যে ইশতেহারের বাইরে আমার ইশতেহার কি সেটা বলছি। আমার ইশতেহার বলতে জনগণের ইশতেহার কি, আপনি লিখে রাখেন, জনগণ এই ইশতেহারে থাকবে। নাম্বার 1, জুলাই চেতনাধারী কারা, এটা জনগণ বিবেচনায় নিবে। নাম্বার 2, চাঁদাবাজি যারা অতীতে করছেন, সামনে করবেন না, মানে এই যে চাঁদাবাজি করব না, আমাদের বিরুদ্ধে XYZ, আমরা রাজনীতিবিদদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, আমরা ফ্রম ডে 1 চাঁদাবাজি বন্ধ করব, এই কথা কেউ বলে নাই। আর এটা বলছে আমরা দুর্নীতি বন্ধ, প্রতিরোধ করব। দুর্নীতি করবেন না সেটা আগে বলেন। দুর্নীতি তো রাজনীতিবিদরাই করে, মানে আগের সরকার করছে, তার আগে সব সরকারই তো দুর্নীতি, রাজনীতি সরকারি আমলারাও করেন। আমলারা করে কেন সেটাও আসতেছি। জি। আমলারা দুর্নীতি করে না, আমলাদেরকে দুর্নীতিবাজ বানানো হয়, সেটা বলতেছি। তাহলে আপনি বিদেশে টাকা পাচার হবে না, আর বিদেশে টাকা পাচার যেটা হচ্ছে সেটা উদ্ধার করবেন, এই প্রতিশ্রুতি আমি বিশ্বাস করি না। কারণ বাংলাদেশে দেয়ার ইজ নো পলিটিক্যাল লিডার যার অ্যাবিলিটি আছে পৃথিবীর কোনো দেশে টাকা ফেরত আনার কথা বলা। এক ইউনূস সাহেব যখন পারে নাই, অবশ্য তারা আমরা সুযোগ দিছি কিনা, রাজনীতিবিদরা সুযোগ দিছে কিনা, সেটা তাদের বিবেকের কাছে প্রশ্ন, কিন্তু আমি জানি সুযোগ দেওয়া হয় নাই। যাই হোক, ইউনূস সাহেব যখন পারে নাই, বাংলাদেশে দেয়ার ইজ নো সেকেন্ড ম্যান, কেউ কথাই তো বলতে পারবে না পৃথিবীর কারোর সাথে। কারণ আপনি মেইল লিখবেন, মানে বাংলাদেশে এখন যারা আছে, ইউনূস সাহেব চলে যাওয়ার পর যারা থাকবে ভবিষ্যতের নেতা, আপনি একটা মেইল পাঠান আমেরিকার প্রেসিডেন্টের কাছে, ওই মেইল খুলবেই তো না। আর ইউনূস সাহেব তো ফোনে কথা বলে, কথার কথা বলছি। সে যখন আনতে পারে নাই, বিদেশের টাকা আপনি আনতে পারবেন, আমি 100 ভাগ নিশ্চিত করে দিচ্ছি। বাট আর বিদেশ টাকা দেবেন সেই প্রতিশ্রুতি দেন, এইগুলা যারা দিবে এইগুলো হবে ইশতেহার, তাদের কাছে তাজা। ওই যে একটা বঙ্গবন্ধু বলছিল রক্তের দাগ শুকায় নাই, ওইটা শুকায় নাই, একেবারে তাজা তাদের সামনে। সুতরাং এই ইশতেহার বিবেচনায় নিবে এই প্রজন্ম আজকে যারা আছে, এবং এই প্রজন্মের যে আমি বিচরণ দেখছি, তাদের যে বিবেচনা দেখছি, তাতে অনেক দল সম্পর্কে যে জুজুর ভয়, এরা আসলে এইটা হবে, এরা আসলে ওইটা হবে, এ সত্ত্বেও কিন্তু ওই সমস্ত জুজুর ভয়কে পার করে তারা বিশ্ববিদ্যালয়গুলা ভোট দিয়ে সিনারিও চেঞ্জ করে দেখিয়ে দিছে যে 50 বছর আগের আমার যে বিশ্বাস আর আজকে এই তরুণ সমাজের যে বিশ্বাস, দুটো বিশ্বাস এক নয়। আমরা এখনো কিন্তু এই সিনিয়র লোকগুলো এই জেনারেশনটাকে ওই বিশ্বাসের জায়গায় নিতে চাই, এবং এবারের নির্বাচনে ইশতেহারে এটাও নিবে জনগণ ইশতেহার। কথার কথা, যদি জামাত জিতে যায় সেটা বিএনপি মেনে নিতে পারবে কিনা, আবার বিএনপি জিতে গেলে জামাত মেনে নিতে পারবে কিনা। আর তখন যে ইস্যুগুলা তোলে সাধারণত কারচুপি আর ইঞ্জিনিয়ারিং, কারচুপিটা করে দলীয় নেতা কর্মীরা সেন্টার দখল করে, আর ইঞ্জিনিয়ারিংটা করে প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, যেটা আমরা অতীত দেখছি। সুতরাং এই দুই দলেরই নৈতিক দায়িত্ব হবে নাম্বার 1 যাতে দলীয়ভাবে এরা কেউ কারচুপি না করে, নাম্বার 2 দুই দলই খেয়াল রাখবে যাতে কোনো প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং না হয়, তাইলে একটা ভালো নির্বাচন পেতেও পারি। এই যে সরকারের মধ্যে সরকার উপদেষ্টাদের
এক পক্ষ নির্বাচন কমিশনে, এই যে আতিক ভাই বললেন যে সেগুলো তো কোনো আছে, কিছু এখন যে এগুলো তারা বললে বিভিন্ন তো অনেক পক্ষ বড় নিচ্ছে, ডিবেট সেই হবে। হ্যাঁ, কিভাবে হইলো? পুলিশের অ্যাকশন যদি গভর্নমেন্টের হুকুমে হয়ে থাকে, কথার কথা বলছি, গভর্নমেন্টের হুকুমে হয়ে থাকে, তাহলে ছাত্ররা তাকে ভুল বুঝবে। আর যদি সরকার হুকুম না দিয়ে থাকে, অন্য কোনো পোর্শনের ইঙ্গিতে, অন্য কোনো কর্নারের ইঙ্গিতে পুলিশ করে থাকে, তাহলে ঘটনাটা ঘটে গেল, তাতেও কিন্তু সরকারকে মিসআন্ডারস্ট্যান্ডিং করতে পারে ছাত্ররা, এই কারণে যে ছাত্ররা তাদের নিয়োগকর্তা। এটা ইউনূস সাহেব নিজে বলছে। জি তো আমরা তাদেরকে নিয়োগ দিলাম, সে যদি আমার ব্যাড টাইমে না থাকে, তাহলে মিসআন্ডারস্ট্যান্ডিং। আর রিয়েলিটিটা বুঝুক যে প্রশাসন ইচ্ছা করে করছে নিজের থেকে, তাইলে কি হবে? মাইটটা তো তারা খাইছে। যদি মাইটটা খেয়ে থাকে, তারা কি এখানে থেমে যাবে, নাকি আবার তৈরি হয়ে সামনে আসবে? সেটাও মাথায় রাখতে হবে, সেটাও দুশ্চিন্তার বিষয়। জি, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ হাতে সময়। দেখুন, যেটা আমাদের রহমতুল্লাহ ভাই বলেছেন, এটা হলো আসলে আপনি এখন কি নিয়ে সমালোচনা করবেন। এই যে জামাতের ইশতেহার দেখুন, এখানে ছবি আছে 100-র উপরে ছবি, সব। এবং এই ইশতেহারের প্রথম আপনি দেখবেন জুলাই বিপ্লব হাদিস ছবি দিয়ে শুরু হয়েছে, দেখেছেন আপনি? মানে এই জায়গা থেকে আলোচনা ভিন্ন দিকে নিয়ে গেছেন। এখন যারা এটা করেছেন সবটা জামাতের হাতে না, নিঃসন্দেহে সময় লেগেছে, ডিজাইনার হয়তো ভুল করে নিয়ে এসেছেন, ওই 4টাকে সামনে নিয়ে আসছেন। এই ইশতেহারে যে কতগুলো মানে বৈশিষ্ট্য আছে সেগুলোকে আড়াল করার জন্য এটাকে নিয়ে আসছে। একটা সিলি ম্যাটারকে নিয়ে এসে একটা গোটা জিনিসটাকে প্রশ্নবিদ্ধ করা, এটা একটা অপকৌশল। বা আমরা দেখলাম যে এক শ্রেণী মিডিয়াও করেছেন, জামাত ইসলামী যে ইশতেহারটা করেছে এটা দীর্ঘ গবেষণার ফসল, এবং এটাকে দিয়ে একটা টোটাল বাংলাদেশ উপস্থাপন করা হয়েছে সেই দিকে না গিয়ে। এখন দেখুন জুলাই বিপ্লব, যে জুলাই বিপ্লব মনে কিছুটা রিজার্ভেশন আছে, সেই জুলাই বিপ্লবকে জামাত 1 নম্বর দিয়েছে আমাদের বাস্তবায়ন করার ক্ষেত্রে। তো সেটাকে আড়াল করার জন্য এসে কোথায় কাজ ছবি দিল, যে ছবি কি মূল বিষয় বলেন তো আপনার? আমার কাজটা মূল বিষয়, আমি ছবি নিয়ে এসে বললেন এই ছবির সমস্যা এখানে হয়ে গেছে। মানে এটা হচ্ছে আসলে মূল ফোকাস থেকে আড়াল করার জন্য। দ্বিতীয় উনি বলেছেন ডাক্তার মানিকের বিষয়ে, এই যে আমার কাছে এখানে ডকুমেন্ট আছে, 9 দিগন্ত পত্রিকা এসেছে, 3 নভেম্বর 2023 এটা সংসদে আইন পাশ হয়েছে যে জাতীয় সংসদে বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষায়ন 2023 পাশ হয়েছে। মানে লেখা আছে যারা এখান থেকে পাশ করবেন তারা ডাক্তারদের পাশ করা বিষয়। আমি তো মনে করি ওই রিটার্নিং কর্মকর্তা শোকজ করা উচিত, যে রিটার্নিং কর্মকর্তা সংসদে পাশ করা আইনকে অবজ্ঞা করে ইলেকশনের 3 দিন আগে একজন প্রার্থীর ব্যাপারে এই ধরনের পদক্ষেপ নিতে পারে, তার দ্বারা কখনো ওই আসনে সুষ্ঠু ইলেকশন করা সম্ভব না। এই ডকুমেন্ট এখানে দেখা দেবো আপনাকে, আমি সংসদে পাশ হয়েছে। ওটা বলুন তারা সেখানে ইলেকশনের মাঠে এসে এই দেশের যারা বোরকা পরার নারী তারা সেখানে আঘাত করেছে। আমি মনে করি এই বোরকার কথার মধ্যে দিয়ে আমাদের মা বোনদেরকে তারা হ্যারাসমেন্ট করবে, এবং ইলেকশনের দিন তারা এমনও করতে পারে কোনো পুরুষকে বোরকা পরাই দিবে, এই পাওয়া গেল জামাতের নারীরা বোরকা পরে আসছে। এই ধরনের একটা কৌশল ইলেকশনের দিন বিএনপি করবে, আর তা করার জন্য একটা গ্রাউন্ড ওয়ার্ক, কোনো প্রমাণ নাই কিছু নাই, বোরকা অর্ডার করে দিচ্ছে। আমি মনে করি দেশের নারীরা প্রমাণ করবে, দেশ যেই দল নারীদের বোরকা নারীদের ব্যাপারে খারাপ ধারণা করে ওই দলকে কখন নারীরা ভোট দিতে পারে না। থার্ড আমি আপনাকে আসি, বলেছেন কি হ্যাক হয়ে গেছে। আসলে আমরা কি বলবো, এখানে ওনার দলকে আমরা সম্মান করি, একজন জাতীয় নেতা লন্ডন থেকে আসছেন, মোস্ট ওয়েলকাম। আমরা অবাক, যেই বক্তব্য দিবে দলের 3য় সারির নেতা কাউন্টার করবে, সেই বক্তব্য যখন কোন দলীয় প্রধান দেন, রাজনীতির গুণগত স্ট্যান্ডার্ডটা একদম শেষ হয়ে গেছে। জেনজিরা হাসে যে আগামীর প্রাইম মিনিস্টার হবেন, উনি কি নিয়ে কথা বলে, লাখ লাখ লোক সামনে, দেশ নিয়ে কোনো কথা নাই, পরিকল্পনা নাই, বুঝছেন কি? তার মানে আমরা বুঝতে পেরেছি বিএনপির কেন্দ্রীয় কমান্ডের তৎপরতায় রাষ্ট্রপতির অফিসের ওই কর্মকর্তা জামাতকে নারী বিদ্বেষী প্রমাণ করার জন্য অত্যন্ত প্ল্যান ওয়াইজ বিএনপি অফিস থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে কাজটা করানো হয়েছে। নতুবা কেন? আমরা প্রমাণ দিলাম, এই অবস্থা দেখেন, একদম সব ডকুমেন্ট দেখালাম আমরা। যখন এরপরও গিয়ে একটা দলীয় প্রধান বলেন যে না এটা হয়েছে, তার মানে বোঝা গেল এটা বিএনপির প্ল্যানে জামাত ইসলামী যাতে যাতে 80% নারী এখন জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে এই ভোটেরটা কিছুটা বিএনপির দিকে নেওয়া যায়, দাঁড় করিয়েছে। এমনকি এটা বিএনপির উদ্দেশ্য হয়েছে, এবং এটা কিন্তু প্রমাণ হয়েছে যে জিনিসটা আমি দফি টিকে না, এটাকে যদি জোর করে স্টাবলিশ করতে চান, ময়দান বলবে কারা সেখানে করতে পেরেছেন। দ্বিতীয় দেখুন যেটা হয়ে যাচ্ছে এখন, আমরা খুবই আশঙ্কার মধ্যে আছি নানা জায়গায়। আচ্ছা, লক্ষ্মীপুরে এই যে ধরুন যে যা সিলটা ধরলো, এই খবরটা কে দিল বলুন তো? আমার তো মনে হচ্ছে এটা এমন হতে পারে বিএনপির কোনো লোক তাকে দিয়ে কাজটা করিয়েছেন, ওই সোর্স বিএনপি ফোন দিয়েছেন, খবর নেওয়া উচিত পুলিশকে, যে পুলিশকে খবরটা কে দিয়েছে, সোর্সকে, তার উদ্দেশ্যটা সেখানে কি, কোথায় 2টা সিল পাইলো, এটা আদৌ কাজ সিল, পাইছি রে পাইছি রে পাইছি রে, কিন্তু তার মানে যিনি বয়ান নিছে না,
একই বয়ান। আমি বলি ভাই আমরা আপনাদেরকে ভালোবাসি, আমরা বিএনপিকে ভালোবাসি, দেশে বিএনপি থাকা দরকার, কিন্তু যদি আওয়ামী লীগের বয়ান আপনি নিয়ে আসেন এই ক্ষতিটা আপনারা করেন না। এদেশের যুব সমাজ ওই আওয়ামী বয়ানের যে আলোচনা মানে রাজনৈতিক বক্তব্য এগুলো অলরেডি বাংলাদেশের ডেড ইস্যু হয়ে গেছে। এই ডেড ইস্যুকে নিয়ে এসে আবার একটু কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দিয়ে চালু করার যদি চেষ্টা করেন সময় বলে দিবে এটা এটা বুমেরাং। অ্যাডভোকেট আতিকুর রহমান, আমি একসময় ইতিহাস বিবেচনা করবে যে হ্যাঁ এবং না, এই নাটা রাখা হয়েছিল, এটা না, না এর অর্থে না, কিন্তু না রাখার সুযোগ নেই। আপনি এখনো বলেন যে এই যে 5-6টা পয়েন্ট আছে, সচেতন মানুষই কি জানে যে এখানে কোন জায়গায় হ্যাঁ বা কোন জায়গায় না, কি কারণে হ্যাঁ হবে কি কারণে না হবে? শুধু বলতেছে হ্যাঁ দিলেই আপনি দেশের মালিক। তো এইটাতে একটা সময় কিন্তু এটা নিয়ে পস্তাইতে হবে আমাদের। কি আপনি খোলামেলার সুযোগ রাখলেন না কেন? আপনি 5টা 6টা পয়েন্ট সেখানে আপনি কেন বললেন না যে এইটার ব্যাপারে আপনি কি হ্যাঁ নাকি না? আপনি একসাথে দিয়ে দিলেন, আপনি মরলে একসাথে মরবেন, বাঁচলে একসাথে মরবেন। এটা তো জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা। বাট হায়ের ব্যাপারে এখানে কোনো সন্দেহ নাই, হ্যাঁ জয়যুক্ত হবে, হ্যাঁ পাশ করা হবে। এটা দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে এটা খুব জরুরি। আপনি সুযোগ দিলে ওনার একটা পয়েন্ট আমি একটু কথা বলতে চাই। জি বলেন। এই যে বললেন যে 30 দিন 60 দিন 90 দিনে ভোট হওয়ার কথা ছিল, তখন উনি বললেন যে এই প্রতিনিধিরা কেন ব্যবস্থা নিলেন না? আরে ভাই, ওইখানে বৈশা বলা তো দূরের কথা, এরপরে তো 6 মাস 1 বছর আপনার নির্বাচনের কথা বললেই মনে হয় যে পাপের মধ্যে পা দিয়ে ফেলছে। এই কিসের নির্বাচন? এই নির্বাচনের জন্যই কি এত বড় রক্তক্ষয়ী সংগঠিত হয়েছে কিনা? নির্বাচনের জন্য কি এই বিপ্লব হয়েছে কিনা? আপনার চকশতি তো বহুবার হয়েছে। তাইলে তাহলে বোধহয় ছাত্রদের ভয়টা তখন ছিল মানে গরম গরম। ছাত্র আপনাদের শঙ্কা কেন, আমার শুধু এইটুকু জানতে চাও, আমি শেষ দিয়ে চলে এসেছি। আমরা শঙ্কা আবার আমরা আশাবাদীও, যেহেতু দীর্ঘ সময় আমরা প্রচার প্রচারণাতে বলা যায় একটা সন্তোষজনক পরিবেশ বিরাজ করেছিল। আমরা আশা করি যদি আমরা সবাই এখন দেশে রাজনীতি করি, যাতে ইলেকশনটা আমাদের সুষ্ঠু হয়, যাতে কোনো পেশি শক্তি নির্বাচনে দেখানো না হয়, যেটাকে বলি আমরা কেন্দ্র দখল করা কিংবা বল প্রয়োগ করা কিংবা অন্য কোনো মানে উপায়ে জনগণের ম্যান্ডেটকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা। যাতে করে আমরা আশা করি যারা এখন আমরা নির্বাচনে আছি, আমরা যেভাবে আমরা প্রচারটা যাতে করে ইলেকশনের পর্যন্ত একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকে, যাতে জনগণ তার ম্যান্ডেটটা দেওয়ার সুযোগ পায়, পরে যারা তারা ক্ষমতা আসুক যেও, কিন্তু আমরা মনে করি ইলেকশনটা সুষ্ঠু হওয়া দরকার, যাতে কেউ তার কোনো পেশি শক্তি নির্বাচনের মাঠে তারা ব্যবহার না করেন, এটা অনুরোধ করবো। আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো তারা নিরপেক্ষতা থাকবেন। আমরা নির্বাচন কমিশনকে বলবো, তাদের সামনে অনেক এক্সাম্পল আছে, খারাপ এক্সাম্পল, তারা সেগুলোকে সামনে রেখে একটা শ্রেষ্ঠ ইলেকশন তারা জাতিকে দেয়। অনুরোধটা আমরা নির্বাচন কমিশনের প্রতি করবো, যাতে এই ইলেকশনটা আমরা বলতে পারি না এটা জুলাই বিপ্লব হয়েছে, এত জীবনহানি হয়েছে, তো আমরা কিছুটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে আমরা আছি, ইলেকশনটা একটা এক্সাম্পল যাতে করে হতে পারে সে ব্যাপারে সকল পক্ষকে, রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ এবং আমাদের নির্বাচন কমিশন, তাদের সবাই দায়িত্বশীল আচরণ করেন, কাজ করে, ভূমিকা রাখেন, সেটা আমরা প্রত্যাশা রাখছি। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনাকে অসংখ্য কাছাকাছি জায়গায় ওখানে একজন প্রার্থী, যেই প্রার্থীরা 5 দিন আগে ঘুমানোর সময় পায় না, হাঁটার সময় পায় না, একজন প্রার্থী আইসা একেবারে সাংঘাতিক রকমের ভূমিকা পালন করলেন। এগুলো আপনি বোঝেন তো, এগুলো লক্ষণটা কি? প্রার্থী তখন ঘুমানোর টাইম পাবে না, কথা বলার টাইম পাবে না। এরপর আপনি দেখেন এই যে ঘটনাটা, আপনি দেখেন এরপর দিন থেকে কোনো দাবি দেওয়া নেই। এত বড় মাইর খাইলো, এত বড় অত্যাচার করা হলো, নির্যাতন করা হলো, সেইটার প্রতিবাদে আরো 7 দিন চলার কথা ছিল, এরপর দিন থেকে আবার নাই। অর্থাৎ একটা মহল এখনো পর্যন্ত নির্বাচনটাকে বানচাল করতে চায়, কারণ তারা মনে করে যে এই সরকারের অধীনে আমরা মোটামুটি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতেছি। এই রাষ্ট্রীয় সুবিধা ভোগ এটা যদি অব্যাহত থাকে কোনো কারণে, তাহলে আমাদের নির্বাচনের রিস্ক নেওয়ার দরকার নেই। তারা নির্বাচনে বিশ্বাস করে না, নির্বাচনের প্রতি আস্থা নেই, নির্বাচনে জনগণের ভোট পাবে না, এই ব্যাপারে তারা নিশ্চিত। এবং ওই যে বলতেছেন শঙ্কার বিষয়, আমি জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, জনগণ যদি ভোট দিতে পারে, তাহলে আমি বিএনপির নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে কোনো শঙ্কা দেখি। রহমতুল্লাহ ভাই, আরেকটি বিষয় শেষ করবো আলোচনায় 1 মিনিটে, সেটি হচ্ছে যে সরকারের অনেক উপদেষ্টা, এরই মধ্যে আপনি জানেন যে তাদের লাল প্রধান সে তো এই পর্যন্ত 4 জনকে মন্ত্রী ঘোষণা দিয়ে দিছে। একে একে সিনিয়র মন্ত্রী কি হবেন, পরবর্তী মন্ত্রী কি হবেন, এই রেওয়াজ তো ভাই আমি কোনোদিন দেখি নাই। যে আপনি নির্বাচনে গিয়ে বলতেছেন, প্রধান ব্যক্তি বলতেছেন যে তাকে মন্ত্রী বানানো হবে। 4 জনের নাম ঘোষণা করছে। 4 জনের নাম জানেন তো আপনি? এই 4 জনের নাম অলরেডি ঘোষণা করে দিছে। এখন বেচারা কি করবে? বেচারা তো লাল পাসপোর্ট হ্যান্ড ওভার করবেই, মন্ত্রীর জন্য যেখানে ঘোষণা হয়ে গেছে। এটা খুব স্বাভাবিক জিনিস। তো নির্বাচনের পরে কারো মধ্যে যদি কোনো
ইয়া থাকে যে সে অপকর্ম করছে, কুকর্ম করছে। যেমন ধরেন আপনার যারা পদত্যাগ করছে তাদের এপিএস দের 400 কোটি টাকা 500 কোটি টাকার এপিএস দের দুর্নীতি আমল পাওয়া গেছে। তো যিনি পদত্যাগ করছেন তার সময়টা পার করেছি, বাংলাদেশের মানুষ বিশেষ করে যারা জেনজি জি তাদের মধ্যে এবার আসলে রাজনৈতিক দলগুলো কি ইশতেহার দেয়, তারা সেই প্রত্যাশাটা ধারণ করে থাকে। ইতিমধ্যে আপনি জেনেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী গত মাসের সম্ভবত 20 তারিখে জি একটা পলিসি সামিট আমরা করেছি, সেখানে অনেকগুলো দিককে আমরা সামনে নিয়ে এসেছি। এবং জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসলে আমাদের রাষ্ট্রচিন্তা কেমন হবে, আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই, সেটা নিয়ে বলা যায় দিনব্যাপী আমরা সেখানে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। গত 4 তারিখে বলা যায় জামাত ইসলামী তার নির্বাচনী ইশতেহার আমরা পেশ করেছি, সেটাও খুবই আনুষ্ঠানিকভাবে আমরা করেছি। আমরা মনে করি জামাত ইসলামী এবার যে ইশতেহারটি দিয়েছে, বাংলাদেশের দীর্ঘ 54 বছর পরে এসে 24-এর 5ই আগস্ট যেই গণবিপ্লবটা হয়েছে এবং সেই বিপ্লব অর্জনের যে প্রেক্ষাপট আমাদের সামনে ছিল, তার পরবর্তী বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে ধারণ করে জামাত ইসলামী একটি দূরদর্শী এবং বাস্তবসম্মত ইশতেহার জামাত ইসলামী দিয়েছে। আপনি দেখেছেন যে রহমান, আমরা একটু আপনার সঙ্গে যোগ করতে চাই যে জামাত ইসলামী বাংলাদেশে ভোটে জয়লাভ করার পর যদি ক্ষমতায় আসে, নানা ধরনের কথাবার্তা, বিশেষ করে সমালোচকরা বলছেন যে জামাত আসলে এটা হবে এটা হবে, জামাত নারীদেরকে নিয়ে তার দৃষ্টিভঙ্গি ভিন্ন হবে। আপনার কি মনে হয় যে জামাত ইসলামী আপনার দল একজন কর্মী হিসেবে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, এই আশঙ্কা আসলে কি আশঙ্কাই থাকবে, নাকি সেটি আসলে সত্যিকারের আশঙ্কা করার মতো দেখুন, কোনো কোন বিষয় আছে? দলের সমালোচনা থাকা ভালো, সমালোচনায় কিন্তু অনেক দলকে এগিয়ে নিয়ে যায়। ধরুন বিগত 15 বছরে আওয়ামী লীগ যা করেছে আমাদেরকে নিয়ে, আমরা মনে করি আওয়ামী লীগের নেতিবাচক যে প্রচারণা জামাতকে নিয়ে, এটা এক ধরনের আমাদের পজিটিভ কাজ করেছে। বাংলাদেশের মানুষকে জামাত ইসলামী কাউকে বলতে হয় না। দেখুন, নির্বাচনে অনেক ধরনের ন্যারেটিভ দাঁড় করানো হয়। আমরা মনে করি বাংলাদেশের মানুষ খুব কাছ থেকে জামাত ইসলামীকে দেখেছে, মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গাটা জামাত ইসলামীকে ঘিরে। এবং আপনি তা দেখেছেন জামাত ইসলামীর ব্যাপারে অনেকগুলো নানা ধরনের ন্যারেটিভ দাঁড় করানো হয়। যে এর মধ্যে একটি হচ্ছে যে জামাত ক্ষমতায় আসলে শরীয়ত আইন করবে কিনা, নারীর স্বাধীনতা থাকবে কিনা। আমি আপনাকে বলি, বিগত 22 তারিখ থেকে শুরু করে মানে এখন পর্যন্ত যেই ধরনের জনসভাগুলো জামাত ইসলামী করেছে, জি আপনি দেখেছেন মানুষের যে গণজোয়ার তৈরি হয়েছে। মানে আপনি যতই জামাত ইসলামীকে পিছনের দিকে টানার চেষ্টা করুন না কেন, মানুষ কিন্তু জামাতকে এগিয়ে নিচ্ছে। এবং বাংলাদেশের মানুষের ধারণা হচ্ছে 12 তারিখে যদি ইলেকশন সুষ্ঠু হয়, জামাত জোটে সেখানে সরকার গঠন করবে। সুতরাং একটা দল যখন একটা জায়গায় চলে যায়, তখন তাকে কি করে ঠেকিয়ে রাখা যায়, নানা ধরনের কথাবার্তা বলা হয়ে থাকে। যারা এগুলো বলছে তারা কি আপনি মনে করছেন যে জামাতের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে এগুলো বলছে? ইতিমধ্যে এই বিষয়ে যথেষ্ট বক্তব্য আমরা দিয়েছি। দেখুন, জামাতের পলিসি সামিটে নারী যথেষ্ট জামাত কথা বলেছে এবং নারীরা সেখানে উপস্থাপন করেছে নারী অধিকারটা সেখানে কি হবে, নারীরা সেখানে পেশ করেছে। জামাত তার ইশতেহারও বলেছে। এখন এই অনেকে বলেন রাজনৈতিক বয়ান বলেন, বাংলাদেশের এই ইদানিং দেখেছেন আজকেও সম্ভবত কুষ্টিয়াতে ব্যাপক নারীরা সেখানে মিছিল করেছে, নীলফামারীতে গতকাল ঢাকায় হয়েছে। বাংলাদেশে যে পরিমাণ নারীরা সম্পৃক্ত জামাতের সাথে, হেরা সবাই রাস্তায় এসে কর্মসূচি পালন করে, বাংলাদেশের কোনো দল এর সাথে টিকতে পারবে না। সুতরাং এই যে ন্যারেটিভ দাঁড় করানো হয়, অত্যন্ত সুকৌশলে একটা করা হয়। আমরা মনে এর সাথে বাংলাদেশ নারী সমাজ এটি বিশ্বাসও করে না এবং নারী সমাজের আস্থা কিন্তু জামাতের প্রতি, যে আস্থার প্রতিফলনটা আমরা পেয়েছিলাম 5টা ইলেকশনে যেটা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে। সেখানে দেখলাম যে যেই পরিমাণ ছাত্রীরা, সেখানেও বহু নেগেটিভ বয়ান তৈরি করা হয়েছিল আমাদের ব্যাপারে। আমাদের গ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে সকল বয়ানকে একপাশে ফেলে দিয়ে ব্যাপক তারা শিবির প্যানেলকে ভোট দিয়ে, এবং বলা যায় যে ছাত্রদল তাদের মানে বড় সংগঠন 3-3বার ক্ষমতা ছিল, তাদেরকে এমনভাবে সেখানে সাধারণ শিক্ষার্থীরা বর্জন করেছে। আমাদের কাছে মনে হচ্ছে জাতীয় ইলেকশনও যেভাবে জামাতকে নিয়ে কথাগুলো বলা হয়, এটাও 12 তারিখে ভোটের মধ্যে দিয়ে নারী সমাজ ভোট দিয়ে প্রমাণ করবে না নারীদের আস্থা জামাতের প্রতি। এবং নারীরা মনে করে জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, নারীদের কর্ম নিরাপদ থাকবে, কর্মপরিবেশ সুন্দর থাকবে, তার সামাজিক মর্যাদা বাড়বে এবং প্রত্যেক নারীরা তার যে যোগ্যতা আছে, মেধা আছে, সুযোগ আছে, সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি কাজগুলো করতে পারবেন। এই ক্ষেত্রে জামাত কখনো তার ক্ষেত্রে বাধা হবে না, নারীরা মনে করেন। যার জন্যই দেখুন বিভিন্ন যে জরিপগুলো হয়েছে, সে জরিপে বলে
যে বাংলাদেশের নারীরা এবার তারা জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিবে বেশি, যাতে ভোটের রেশিওটা কমানো যায় তার জন্য নানা ধরনের কথাবার্তা সামনে নিয়ে এসে